এবং বিএনপি সম্ভবত আওয়ামী লীগকে নিয়ে একটু খেলতে চায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এরপর একটা গুঞ্জন ছিল যে ভারতের সঙ্গে বিএনপির সম্ভবত একটি সমঝোতা হয়েছে এবং সেই জায়গা থেকেই দলীয় গ্রিন সিগন্যালের মাধ্যমে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি প্রার্থীদের ভোট দিলেন। এটি আমাদের সবার কাছেই পরিষ্কার স্পষ্ট। শুধু রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এই হিসেব থেকেই নয়, আওয়ামী লীগ আরো একটি হিসেব ছিল জামাতকে ঠেকানো। তো সত্যি সত্যি বিএনপি যদি নতুন কোনো খেলায় ব্যস্ত হতে চায় আওয়ামী লীগকে নিয়ে, সেই খেলাটি আসলে কার জন্য লাভবান হবে, খেলাটি বিএনপির জন্য বুমেরাং হবে কিনা সেই প্রশ্ন এখন উঠছে। সে বিষয়ে আমি পরে আসছি। আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাস বিরোধী আইনকে ব্যবহার করে তার মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, এবং সেই অধ্যাদেশকেই এখন বিএনপি আইনে পরিণত করতে যাচ্ছে এবং এর সঙ্গে কিছু শাস্তির বিধানও তারা জুড়ে দিতে চাইছে। আমরা জানি যে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে নির্বাহী কোনো আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা নয়, যদি কাউকে নিষিদ্ধ করতেই হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নেওয়ার পরে বিদেশি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন সজীব ওয়াজেদ জয় এবং সাইম ওয়াজেদ পুতুলের বিষয়, যে তারা যদি দেশে এসে রাজনীতি করতে চায় সেক্ষেত্রে জনগণ যদি মেনে নেয় তার কোনো আপত্তি নাই। অর্থাৎ তার এই কথার মধ্য দিয়েও আমরা এক ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেওয়ার জন্য। এখন যদি অধ্যাদেশটি আইনে পরিণত হয় তাহলে কি হবে? নির্বাহী আদেশ প্রত্যাহার করা ছাড়া আওয়ামী লীগ তো রাজনীতিতে ফিরতে পারবেই না, বরং শাস্তির বিধান সহ এই অধ্যাদেশ যদি আইনে পরিণত হয় সেক্ষেত্রে রাজনীতিতে ফেরাটা আওয়ামী লীগের জন্য আরো একটু বেশি জটিল পর্যায়ে যেতে চলেছে। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়েছিল 133টি, এর মধ্যে 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ এখনো উত্থাপন নয় এবং 4টি রহিত করা হয়েছে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে, এর অন্যতম হলো গত 2025-এর 11 মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, অর্থাৎ যার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎটি জড়িয়ে রয়েছে। আমরা নিশ্চয়ই অনেকে জানি যে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে অথবা 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ যদি সংসদে উত্থাপন না করা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, এটা আর কোনো কার্যকারিতা থাকবে না। তো সেই জায়গা থেকে এটি সংশোধন করে সংসদে তোলা হবে। এনসিপি নেতারা যখন গত 2025-এর 9 মে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে যমুনা ঘেরাও করলো, আমরা দেখলাম তার সাথে একে একে যোগ দিল এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলামী, আরো কিছু ভুইফোর সংগঠন এগুলোর সাথে সাথে। এবং 11 মে যমুনায়, অর্থাৎ তখন প্রধান উপদেষ্টার বাসভবন যেটি ছিল, সেখানে জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করা হয়। আপনাদের মনে আছে কি বলা হয়েছিল সেই সংশোধিত আইনে? কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। মানে এর আগে যে সন্ত্রাস বিরোধী আইনটা ছিল সেখানে যে কোনো সংগঠন বা সত্তাকে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে পুরোপুরি নিষিদ্ধ করা যেত, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি ছিল না। তো আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সেই জায়গা থেকে 2টি ধারা সংশোধন করা হয়েছিল।
এবং সেই সংশোধিত ধারার 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল, সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ থাকবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, সংবাদ সম্মেলন করতে পারবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে তাদের কোনো সংবাদ প্রকাশ করা হবে না, এরকম অনেক বিষয় উল্লেখ করা হয়েছিল। কিন্তু এগুলো করলে কি শাস্তি হবে সেটি কিন্তু উল্লেখ করা হয়নি। ওই যে প্রথমে বলছিলাম যে কিছু শাস্তির বিধান যুক্ত করা হবে, নিষিদ্ধ সংগঠনের এইসব কার্যক্রমের ক্ষেত্রে শাস্তির বিধান আছে, কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের ক্ষেত্রে যদি এই ধরনের কার্যকলাপ চলে সেক্ষেত্রে কি শাস্তি, সেজন্যই এটি সংশোধনী সহ আইনে পরিণত হতে যাচ্ছে। যতদূর জানা গেছে যে এই বিষয়ে আওয়ামী লীগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলেছে যে জনগণই সিদ্ধান্ত নিবে। অতীতে এরকম বিপর্যয় আওয়ামী লীগের জন্য অনেক এসেছে, অনেকবার আওয়ামী লীগ মুখোমুখি হয়েছে, অথবা এইগুলো আওয়ামী লীগ মোকাবেলা করবে। যদি আইনের দ্বারস্থ হতে হয় আইনেরও দোরগোড়ায় তারা যাবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে বলতে পারি যা করা হচ্ছে সেটি আসলে আওয়ামী লীগের জন্য রাজনীতি শেষ হয়ে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। বিএনপি আওয়ামী লীগ এই দুটি রাজনৈতিক দলের শেকড় সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে গ্রথিত, নিষিদ্ধ করে এগুলোকে শেষ করা যাবে না, যায় না। কিন্তু বিএনপি যা বিশ্বাস করত তার বাইরে এসে এখন যে খেলাটি খেলতে চাইছে সেটি হলে লাভবান আসলে কে হবে? প্রথমে যে প্রশ্নটি করেছিলাম, লাভবান আসলে জামাতে ইসলামী হবে, ক্ষতি যা হওয়ার বিএনপিরই হবে। জামাতে ইসলামী হুঙ্কার ছাড়ছে, তারা রাজপথ উত্তপ্ত করবে, সুশীল সমাজের প্রতিনিধিদের কথিত প্রতিনিধিদের এর মধ্যে মাঠে নামানো হয়েছে, তারা সেই জন্য প্রস্তুত থাকবে। এবং এই যে খেলাগুলো সেগুলো অবশ্যই ডিপ স্টেটের খেলার অংশ। বিএনপি কতটুকু বুঝতে পারছে আমরা জানি না, তবে অনেকে বলছেন যে কাটা দিয়েই কাটা তোলাটা বিএনপির জন্য বুদ্ধিমানের কাজ হবে, নইলে জামায়াতই বিএনপিকে গিলে খাবে। অনেকেই বলছেন, আমিও শুরু থেকে বলে আসছি। দেখা যাক যে এই খেলাটি কিভাবে চলে এবং তাতে আসলে লাভবান কে হয়, ক্ষতি কার হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে একটা তথ্য দিই। আমরা তো সংবাদের পেছনে ঘুরি এবং সংবাদকেই কখনো কখনো সংবাদ উপস্থাপন করা, কখনো কখনো সেই সংবাদ বিশ্লেষণ করা, এই দুটিকেই আমরা পেশা বলেন, পেশন বলেন, সেটাই সে বেছে নিয়েছি। অনেকবার বলেছি আমার কর্মজীবনে সাংবাদিকতার বাইরে আসলে কোনো চাকরি আমি আমার জীবনে আজকে প্রায় 28 বছর অতিক্রম করছি সাংবাদিকতা দিয়ে, এবং বিশ্ববিদ্যালয়ের জীবনে পড়াশোনাটা উচ্ছন্নে গেছে অনেকটা সাংবাদিকতা করতে গিয়ে, এবং বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে সেই সাংবাদিকতা শুরু। প্রাতিষ্ঠানিক পর্যায়ে না হলেও অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে যদি ধরেন, এটা আমার একটা প্রতিষ্ঠান এবং সরকারের সমস্ত কিছুই মেনে আমার কাছ থেকে সরকার ট্যাক্স নিচ্ছে, ফলে আমি তো সেই প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা বলা যায় করছি। তো সেই জায়গা থেকে আমি আপনাদের আজকে যে তথ্য জানতে চাই যে সেটা হচ্ছে এতটা ভূমিকা করা এই কারণে যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, ইভেন এনসিপি, তাদেরকে নিয়ে বহু সমালোচনা, আমাদের সমালোচনার গাথা, এবং আমরা সমালোচনা করার মতো এলিমেন্ট পেয়েছি বলেই তো সমালোচনা করেছি, মন গড়া কিছু তো করিনি। কিন্তু হাসনাত আব্দুল্লাহর ইন্টারভিউর জন্য আমি 1-2 বার ট্রাই করেছি, জানতেও চেয়েছে আমি কি, আমার পরিচয়ের পরে আমি আসলে তার কাছ থেকে বুঝবো না, খুব আগ্রহ করে আমি অপেক্ষা করছি হাসনাত আব্দুল্লাহর একটা ইন্টারভিউ করার জন্য। সুযোগ পেলে হাসনাত আব্দুল্লাহ যদি মুখোমুখি হন অথবা সুযোগ দেন, আমার ইচ্ছা আছে, অনেক কিছু জানার ইচ্ছা তাদের কাছ থেকে। এবং এখন যে প্রেক্ষাপটে আলাপটা করছি সেখানে জানার ইচ্ছা, তাদের মধ্যে কি শেখ হাসিনার ভূত চেপেছে? তারাও কি ভাবতে শুরু করেছে যে এখন যে ফর্মে আছেন অনাদিকাল এই ফর্মে থাকবেন? একটু কি ভুল চিন্তা না? কারণ ইউনুস আমলে যে ফর্মে ছিলেন সেই ফর্মে তো এখন হাসনাত আব্দুল্লাহ নাই। আজকে বাংলাদেশের কোথাও যদি গন্ডগোল ঝামেলা হয়, কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি বা ছাত্ররা যদি
ঝামেলা লাগে। আজকে ঢাকা কলেজ এবং 7 কলেজের মধ্যে আবার যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয়, হাসনাত আব্দুল্লাহকে কি ওখানে খুঁজে পাওয়া যাবে? প্রেক্ষাপট আছে। আর কিন্তু ওই কি জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুতে আমরা ইউনূস আমলে হাসনাত আব্দুল্লাহকে দেখেছি। পরে কোন রকম মানিজ্যতের ভয়ে তারা ঘরে উঠেছেন, সেই আমল তো নাই এখন। তাদের ভয়ে হসপিটাল বিল কমায়, তাদের ভয়ে ইউনো ম্যাজিস্ট্রেট থরথর করে কাঁপে। চেঞ্জ হয়েছে না সেগুলো, কিন্তু তারা বোধহয় এখনো বুঝতে পারছেন না যে এই দিন না আরো দিন আছে। এবং তারা তো এটা জানেন, তারা আমাদের চেয়ে কিন্তু ভালো জানেন। আমরা তো সবসময় একদম স্পষ্ট ভাষায় বলি যে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফিরবে মানে এটা এখন আগের ফরম্যাটের আওয়ামী লীগ না হলেও নতুন ফরম্যাটের, কিন্তু ওই স্পিরিটটা, 71-এর স্পিরিট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পিরিট, ওই স্পিরিটটা ফিরবে। এটা বাস্তবতা, এটা বিএনপি বোঝে, হাসনাত আব্দুল্লাহ বোঝেন। কিন্তু এইটা কি বোঝেন যে আওয়ামী লীগ যেদিন ফিরবে, এই যে তাদের ইউনূস কাল ছিল, ইউনূস কাল বিদায় হয়ে তারেক রহমান কাল এসছে, বিএনপি কাল এসছে, এই কালে তাদের একটু ভাটা পড়েছে। আওয়ামী লীগ কাল আসলে সেইটার ভৌগোলিক কোনো ব্যাখ্যা, ভূগোলের ছাত্র আমার কাছে ভৌগোলিক কোনো ব্যাখ্যা নেই যে এই পরিস্থিতি হবে, এটা না জোয়ার হবে, না ভাটা হবে, না মরুভূমি হবে। আমি জানি না তাদের হাসান আব্দুল্লাহদের অবস্থা কি হবে, তারা বোধহয় এটা নিয়ে খুব টেনশন। আচ্ছা, বিএনপি সংসদে ডক্টর ইউনূসের বিচিত্র 133 অধ্যাদেশ উত্থাপন করেছে। আমাদের বেশ কিছু অধ্যাদেশ তারা বাতিল করতে চাইছে, এই বিষয়ে কিছু স্টেপ নিয়েছে। হাসান আব্দুল্লাহ একটা জায়গায় খুব আক্ষেপ করে বলছেন যে এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। কি প্রসঙ্গে বলছেন একটু শুনেন। সে জায়গাটায় অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কিছু অধ্যাদেশ বাতিল করা নিয়ে সরকারের সমালোচনা করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন। সরকারের দিকে ইঙ্গিত করে হাসনাত লিখেছেন, এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। এর আগে বৃহস্পতিবার ফেসবুকে অপর এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ও গণভোট অধ্যাদেশ সরকার পক্ষ বাতিল করার প্রস্তাব করেছে। এসব নিয়ে বহু আলোচনার দাবি রাখে। বাংলাদেশের বাস্তবতায় বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়া দল, তারা কেন বাতিল করেছে নিশ্চয়ই তাদের পক্ষে বক্তব্য আছে। তবে একটা জায়গায়, এই যেমন তাসমিম যারা একটা জায়গায় কমপ্লেন করছে, তাসিম যারা এনসিপি তে পদত্যাগ করেন, ডাক্তার তাসিম যারাও অধ্যাদেশ বাতিলে নেওয়া উদ্যোগের সমালোচনা করেছেন। তিনিও ওই সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি আরো প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তার অবশ্য একটা লজিক আছে যে সরকার বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে যদি কোনো স্টেপ নিতে হয়, তদন্ত করতে হয়, তাহলে সরকারের পারমিশন লাগবে। অতীতেও আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নেওয়াটা সরকারের পারমিশনের বেড়া জালে আটকে ছিল। ফলে এইরকম যদি অনুমতি সিস্টেম থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী গুম যাই করুক, সেই তদন্ত আসলে পক্ষপাত দুষ্ট হবে। তার সিমিলার পয়েন্ট ঠিক আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ সবকিছুর মধ্যে 1 চিমটি শেখ হাসিনা, 2 চিমটি ফেসিবাদ, 3 চিমটি ওই জুলাই, এসব মিশিয়ে যখন নানান কিছু ব্যাখ্যা করেন, তখন যুক্তিতে খাটে না। কারণ সে ইতিমধ্যে খালেদা জিয়াকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে না, বিএনপি প্রয়াত চেয়ারপারসন, এবং খালেদা জিয়া নাকি সংবিধান ছুঁয়ে ফেলার কথা বলেছেন। একটা মানে একদম জীবন্ত একটা ভিডিওকে সে বিকৃত করেছে। ফলে এই লোকগুলো তাদের অন্তরের ভেতরে যে শেখ হাসিনা ভীতি একটা কাজ করে, শেখ হাসিনা থরথর করে, কবে আসলো হাসিনা চলে আসলো কিনা, আওয়ামী লীগ চলে আসলো কিনা, আসবে জানে নির্ধারিত আসবে, কিন্তু এই ঢুকে গেল কিনা, ঘুম থেকে উঠেই দেখবে কিনা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে গেছে। সেই জন্যই যদি বলে, এজন্যই বোধহয় বলছে এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।